কিছু নীরবতা ঢেকে রাখে অপরাধ, আর কিছু নীরবতা মানুষের হারিয়ে যাওয়ার গল্প গিলে ফেলে চুপচাপ। এই জেলার সর্বোচ্চ ক্ষমতাবান মানুষ ছিল বীরেশ্বর চৌধুরী। মানুষ তাকে দাতা বলতো, নেতা বলতো, অভিভাবক বলতো, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। তার ইশারায় থানার দরজা খুলত, তার এক ফোনে মামলা থেমে যেত, তার ছায়া ছাড়া এখানে কিছুই নড়ত না। আইন বয়েছিল ঠিকই, কিন্তু মেঘদড়িতে আইন চলত অন্য নাম। ঠিক সেই সময় এই জেলায় যোগ দিলেন নতুন এএসপি আরোহী সেন। আরোহীকে দেখলে কেউ বুঝতো না তার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। মুখে শান্তি, কথায় সংযম, চোখে স্থিরতা। কিন্তু বুকের ভেতর ছিল আগুন, কারণ ছোটবেলায় তিনি নিজের বাবাকে হারিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধে। সেদিনই তিনি মনে মনে শপথ নিয়েছিলেন, একদিন আমিও ইউনিফর্ম পরব, আর সেদিন অন্যায়কে মাথা নত করে না, চোখে চোখ রেখে কথা বলবো। এক রাতে একটি অনুষ্ঠান শেষে আরোহী সরকারি গাড়ি না নিয়ে একাই ফিরছিলেন। তাই তিনি উঠে বসলেন এক বৃদ্ধ অটোচালক আব্দুল করিমের গাড়িতে। বৃদ্ধ মানুষটার চেহারায় কষ্টের ছাপ ছিল স্পষ্ট, তবু তার গলায় ছিল ভদ্রতা। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন মা? অটো এগোতে লাগলো নির্জন পাহাড়ি রাস্তা ধরে। হালকা কুয়াশা, মিটমিটে আলো, ঠান্ডা বাতাস। সবকিছু ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না সামনে দেখা গেল একটা ব্যারিকেড। সামনে দাঁড়িয়েছিল এসআই রাশেদ আর তার দল। অটো থামাও। তার কণ্ঠে আইন কম, দম্ভ বেশি ছিল। আব্দুল করিম কাঁপা হাতে কাগজ বের করে দিলেন, কিন্তু রাশেদ কাগজগুলো দেখল না, সরাসরি ছিঁড়ে ফেলল। ৫,০০০ টাকা বের কর। জাল কাগজ, ৫,০০০ টাকা বের কর। স্যার, আমার নাতনি 4 দিন ধইরা নাই। আমি তো পোস্টার ছাপানোর টাকাও জোগাড় করতে পারি নাই। নাতনি হারাইলে আমার কি? এরপর একটা জোরে চড়। বৃদ্ধ মানুষটা রাস্তার পাশে পড়ে গেলেন। ঠিক তখনই অটোর ভেতর থেকে নেমে এলেন আরোহী। তিনি খুব শান্ত গলায় বললেন, একজন বৃদ্ধ মানুষকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? রাশেদ তাকিয়ে হেসে উঠল। আপনি বাড়ি যান ম্যাডাম, এখানে ভালো মানুষ সাজার জায়গা না। আরোহীর চোখ শক্ত হয়ে উঠল। তিনি ধীরে বললেন, আজ আপনি শুধু একজন মানুষকে অপমান করেননি, হ্যাঁ, আপনি ইউনিফর্মকেও অপমান করেছেন। এই পাহাড়ে বইয়ের আইন চলে না, এখানে নাম চলে, আর সেই নাম বীরেশ্বর চৌধুরী। আব্দুল করিম মাটিতে বসে কাঁদছিলেন। মা, থানায় যাইয়েন না, ওখানে কান্নারও দাম নাই। তাহলে আজ দেখা যাক এই পাহাড়ে আইন সত্যই মারা গেছে নাকি এখনো একটু বেঁচে আছে। কোতোয়ালি থানায় ঢুকেই আরোহীর মনে হলো এটা কোনো ন্যায় বিচারের জায়গা না। এটা এমন এক স্থান যেখানে মানুষের ভরসা এসে চুপচাপ মরে যায়। দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, ডেস্কে আধ খাওয়া চা, মেঝেতে ধুলো, বাতাসে পুরনো ধোয়ার গন্ধ। সবকিছু যেন বলে দিচ্ছিল এখানে সত্যের চেয়ে চুপ থাকা বেশি নিরাপদ। এই বৃদ্ধকে মারধর করা হয়েছে, কাগজ নষ্ট করা হয়েছে, ঘুষ দাবি করা হয়েছে। এসআই রাশেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে চাই। ম্যাডাম, এখানে সবাই অভিযোগ করতে আসে, পরে শেখে কতটা বলা যায় আর কতটা চুপ করে গিলে ফেলতে হয়। বাবা, আমার নাতনি রিমি নাই। আগেও আইছিলাম, কেউ কাগজও নিল না। ঠিক তখন ভেতরের কক্ষ থেকে বেরিয়ে এলো ওসি তৌফিক মল্লিক। তার চোখের দৃষ্টি ছিল ভারী, হিসেবি আর ঠান্ডা। কি হয়েছে? আপনার অধীনস্থ অফিসার বেআইনি কাজ করেছে। আমি চাই অভিযোগ নথিভুক্ত হোক। কথার মাঝেই আরোহীর চোখ চলে গেল পেছনের করিডোরে। মরিচা ধরা গড়াদের ভেতর কয়েকজন মেয়ে। একটি কিশোরী মেয়ে ঠোঁট নেড়ে খুব আস্তে বলল, বাঁচান। ওরা মামলা আসামি, ওদিকে তাকানোর দরকার নেই। থানার ভেতর একটা অদৃশ্য ঠান্ডা ছায়া নেমে এলো।
আরোহী বুঝলেন এই জায়গায় অনেক কিছুই লুকানো। ঠিক তখন এক তরুণী কনস্টেবল পাশ দিয়ে যেতে যেতে খুব গোপনে আরোহীর হাতে একটা কাগজ গুজে দিল। বাইরে এসে কাগজটা খুলতই লেখা, রাত 12টার পর পেছনের সেলের মেয়েদের আর দেখা যায় না, সাবধানে থাকবেন। জয়া। এই ছোট্ট নামটা যেন পুরো রাতকে বদলে দিল। থানা থেকে বেরিয়ে আব্দুল করিম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সিঁড়িতে বসে ভেঙে পড়লেন। মা, রিমির চাকরির কথা শুনে কারোর সঙ্গে কথা বলছিল, আমি মানা করছি, তারপর ও বলল থানায় যাবে। সেই রাতের পর আর ফেরে নাই। রিমি। এই নামটা আরোহীর বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল। সেদিন রাতে বাংলোয় ফিরে তিনি জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে পাহাড়ের কুয়াশা ধীরে নেমে। ঠিক তখন ঘরে ঢুকল তার বিশ্বস্ত সহকারী সায়েম। ম্যাডাম ডেকেছিলেন। আরোহী ধীরে ঘুরে দাঁড়ালেন। তার চোখে তখন দ্বিধা ছিল না, ছিল শুধু সিদ্ধান্ত। তিনি বললেন, নেকড়ের আস্তানায় ঢুকতে হলে বাইরে দাঁড়িয়ে লাভ নেই, ভেতরে ঢুকতে হবে। সায়েম স্তব্ধ। আপনি কি করতে যাচ্ছেন? আরোহী উত্তর দিলেন, আমি ওদের ভেতরে ঢুকব, অফিসার হয়ে না, বন্দী হয়ে। সেই এক সিদ্ধান্তই বদলে দিল সবকিছু। কারণ পরের রাতেই আরোহী স্বেচ্ছায় পা রাখতে চলেছিলেন অন্ধকারের। পরের রাতেই আরোহী নিজের পরিচয়ের সব চিহ্ন মুছে ফেললেন। দামি পোশাকের বদলে সাধারণ সালোয়ার, পরিপাটি চুলের বদলে এলোমেলো খোপা, মুখে ক্লান্তির ছাপ, চোখে অবসাদের ছায়া। ম্যাডাম, এখনো চাইলে প্ল্যান বদলানো যায়। যাদের ভেতরে রাখা হয়েছে তারা তো প্ল্যান বদলানোর সুযোগ পায়নি। সায়েম। তিনি লুকিয়ে সঙ্গে নিলেন ছোট্ট একটি রেকর্ডিং ডিভাইস। তারপর পরিকল্পনা অনুযায়ী শহরের এক নির্জন গলিতে গেলেন। বেশিক্ষণ লাগলো না, টহল পুলিশ তাকে আটকাল। কে তুমি? এত রাতে এখানে কি করছো? কেউ শুনলো না, কেউ বিশ্বাসও করলো না। তাকে ধরে নিয়ে যাওয়া হলো কোতোয়ালি থানায়। নতুন পাখি? রাস্তা থেকে ধরেছি স্যার। মেহরিন। তাকে পেছনের সেলে ঢুকিয়ে দেওয়া হলো। ভেতরে 4 জন মেয়ে। তাদের চোখে একটাই জিনিস হয়, ভয়। কেউ কথা বলছিল না, কেউ কারো দিকে তাকাচ্ছিল না, যেন সবাই আগেই বুঝে গেছে এখানে বন্ধুত্ব করার সময়। তোমার নাম? মেহরিন। এখানে নাম মুছে রাখার দরকার হয় না, কারণ সবাই একদিন করে হারিয়ে যায়। এই কথাটা শুনেই সেলের ভেতর একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল যেন। ঠিক তখন আরোহীর চোখ পড়ল এক কিশোরী মেয়ের দিকে। চোখ দুটো শুকিয়ে গেছে অনেক কেঁদে, মুখে ক্লান্তি। আপনার নাম সত্যি মেহরিন? তোমার নাম? মেয়েটি বলল, রিমি। আরোহীর বুক ধক করে উঠল। আব্দুল করিমের নাতনি রিমি। না না, খুঁজতেছে। আমি অনেকবার বলছি আমি যাবো না। ওরা কইছে এখানে না গেলে অন্য জায়গায় যাইতে হইব। আপা, আমার খুব ভয় লাগতেছে। আরোহী ধীরে তার হাত ধরলেন। আমি আছি। একটা ছোট্ট বাক্য, কিন্তু সেই মুহূর্তে সেটাই ছিল সর্বোচ্চ বড় আশ্বাস। ওই নতুন মেয়েটা, বের হও। আপা, ওরা যারে একা নিয়ে যায় সে আর আগের মতো ফিরে আসে না। আরোহী ধীরে উঠে দাঁড়ালেন। চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল প্রস্তুতি। তাকে নিয়ে যাওয়া হলো একটি লোহার দরজার দিকে। দরজাটা ভারী, শীতল শীতল। দরজা খুলল। আরোহী বুঝলেন কোতোয়ালি থানার ভেতরে আরেকটা জগৎ লুকিয়ে আছে। লোহার দরজাটা পার হতেই আরোহীর মনে হলো তিনি থানার নিচে না, মানুষের মুখোশের নিচে নেমে এসেছেন। উপরে ভাঙা অফিস, নিচে সাজানো অন্ধকার, দেয়ালে নতুন রং, কোনায় ক্যামেরা, ভারী দরজা, নীরব করিডোর। সবকিছু এত হিসেব করে বানানো
যেন যেখানে মানুষ ঢুকবে কিন্তু সত্য বের হতে পারবে না। রাশেদ তাকে নিয়ে এক কক্ষে দাঁড় করাল। সামনে দাঁড়িয়ে বীরেশ্বর চৌধুরী। সাদা পাঞ্জাবি, ঠান্ডা চোখ, ঠোঁটে হালকা হাসি, এক অদ্ভুত নিশ্চিন্ত ভাব। সে ধীরে বলল, চুপচাপ মানুষকে আমি বেশি ভয় পাই, কারণ তারা চিৎকার না করে সব দেখে। আরোহী মাথা নিচু রেখেও চারপাশ দেখছিলেন। একপাশের টেবিলে ছিল মোটা একটি খাতা, নাম, তারিখ, কোড, হিসাব সব লেখা। এটা কোনো সাধারণ হিসাব খাতা না, এটা ছিল বিক্রি হয়ে যাওয়া জীবনের দাম। আমার আম্মুকে একবার ফোন করতে দেন, এখানে কারো ঘর নাই। এই একটি লাইন আরোহীর বুকের ভেতর আগুন জ্বেলে দিল। সুযোগ বুঝে তিনি লুকানো ক্যামেরা বসালেন, খাতার কয়েকটি পাতা ধারণ করলেন। তারপর ক্ষুদ্র সিগন্যাল ডিভাইস অন করলেন। একবার আলো জ্বলে উঠল, তারপর নিভে গেল। নেটওয়ার্ক নেই। ঠিক তখন দরজা ঠেলে ভেতরে ঢুকলো রাশেদ। তার চোখে সন্দেহ। হো, তুই এত শান্ত কেন? আরোহী ধীরে মুখ তুলে তাকালেন। তার চোখে আর কোনো ভয় ছিল না। তিনি বললেন, কারণ তোমাদের সময় শেষ। রাশেদ কিছু বুঝে ওঠার আগেই আরোহী তার কবজি মুচড়ে দিলেন। মুহূর্তের মধ্যে তাকে কাবু করে ফেললেন, মুখ চেপে বেঁধে ফেললেন। তুই কে? এএসপি আরোহী সেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো জায়গা জুড়ে অ্যালার্ম বেজে উঠল। লাল আলো জ্বলে উঠল করিডোরে। চিৎকার, দৌড়ঝাঁপ, পায়ের শব্দ। সবাই জানল কেউ ভেতরে ঢুকে পড়েছে। আরোহী হাতে প্রমাণ নিয়ে ছুটলেন সরু সুড়ঙ্গ ধরে। করিডোর শেষ হতে না হতেই সামনে আলো জ্বলে উঠল। তিনি থেমে গেলেন। সামনে দাঁড়িয়ে আছেন জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মাহির রহমান, আর তার হাতে তাক করা পিস্তল। যাকে ভরসা করার কথা সেই যদি গুলি তাক করে দাঁড়ায়, তাহলে মানুষের সামনে আর কতটা অন্ধকার বাকি থাকে? মুহূর্তের জন্য আরোহীর মনে হল পাহাড়টা যেন তার পায়ের নিচ থেকে সরে গেল। তিনি ভেবেছিলেন অন্তত উপরের একজন মানুষ এখনো সৎ আছেন, কিন্তু এসপি মাহির রহমানের হাতে তখন তার দিকেই তাক করা বন্দুক। তুমি খুব ভালো অফিসার আরোহী, কিন্তু তুমি ভেবেছ এই পচন শুধু থানা পর্যন্ত? আপনিও জড়িত? এত বড় সাম্রাজ্য ছাদ ছাড়া দাঁড়ায় না। পেছন থেকে এগিয়ে এলো বীরেশ্বর। আমি বলেছিলাম খুব বেশি সৎ লোক নিজেরাই বিপদ ডেকে আনে। আরোহীর চোখে ভেসে উঠল রিমির মুখ, গড়াদের পেছনে কাঁপতে থাকা মেয়েদের মুখ। তিনি দাঁত চেপে বললেন, ওদের কান্না কোনোদিন শুনেননি? এই পৃথিবীতে কান্না থামিয়ে কেউ টিকে থাকে না, টিকে থাকে শক্তিশালীরা। কাল পত্রিকায় খবর হবে অভিযানে নিহত সাহসী অফিসার। ঠিক তখনই সুড়ঙ্গ ভরে গেল ধোঁয়ায়। একটার পর একটা স্মোক ডিভাইস গড়িয়ে এলো। চারদিকে সাদা ধোঁয়া, চিৎকার, গুলির শব্দ, বিশৃঙ্খলা। মাহির চমকে ওঠার সুযোগেই আরোহী ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুক ছিটকে দিলেন। আর সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। ম্যাডাম, নিচু হন। সায়েম, বিশেষ বাহিনীর টিম নিয়ে সে ঢুকে পড়েছে। আমি বুঝেছিলাম ভেতরে বড় ফাঁস আছে, তাই অপেক্ষা করিনি। রিমি আর অন্য মেয়েরা? ওদের জন্য টিম গেছে। আপনি বীরেশ্বরকে থামান। বীরেশ্বর ততক্ষণে পালিয়ে গেছে উপরের দিকে। আরোহী ছুটলেন তার পিছু পিছু। সুড়ঙ্গ শেষ হয়ে গেল পাহাড়ের কিনারায় ছোট্ট ব্যক্তিগত হেলিপ্যাডে। তীব্র বাতাস, রাতের অন্ধ। তুমি খুব দূর এসেছো আরোহী, কিন্তু এই পাহাড় তোমার মতো মানুষকে মনে রাখে না। আরোহী থামলেন না। তিনি দৌড়ে গিয়ে শেষ মুহূর্তে বীরেশ্বরের হাত চেপে ধরলেন। হেলিকপ্টার দুলে উঠল। তৌফিক চিৎকার করে উঠল। বাতাসে উড়ে গেল ধুলো, কাপড়, নিঃশ্বাস। আজ
আজ আমি একা না, অনেক কান্নার উত্তর নিয়ে এসেছি। একদিকে হেলিকপ্টার পুরোপুরি উঠতে পারল না। টানাটানিতে ভারসাম্য নষ্ট হয়ে সেটি একপাশে কাত হয়ে পড়ল। আরোহী মাটিতে গড়িয়ে পড়লেন, হাতে আঘাত, কাঁধে ব্যথা, শ্বাস ভারী, কিন্তু তিনি থামলেন না। বীরেশ্বরও পড়ে গিয়েছিল, তবু সে পালাতে চাইছিল। পাহাড়ের কিনারায় গিয়ে সে থামল। সামনে খাদ, পেছনে আরোহী। আমার লোক আছে, টাকা আছে, নাম আছে, তুমি ভাবছো এভাবে সব শেষ? সব শেষ না, আজ শুধু শুরু। বীরেশ্বর চারপাশে তাকিয়ে বুঝলো আজ সে সত্যই একা। অনেকক্ষণ পর তার মুখের প্রথমবারের মতো ভাঙনের ছাপ দেখা গেল। ঠিক তখন সায়েমার টিম এসে পৌঁছালো। তাদের সঙ্গে ধরা পড়েছে ওসি তৌফিক, আর অন্যদিকে হাতকড়া পরা মাহির রহমান। আরোহী এগিয়ে গিয়ে নিজ হাতে তার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। এই মুহূর্তে শুধু একজন অপরাধী ধরা পড়ল না, ধরা পড়ল এক জেলার বহুদিনের গোপন অন্ধকার। সেই রাতেই উদ্ধার করা হলো রিমি সহ আরও অনেক মেয়েকে। যখন রিমি তার নাকা আব্দুল করিমের সামনে এসে দাঁড়ালো, বৃদ্ধ মানুষটা প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর কাঁপতে কাঁপতে নাতনিকে জড়িয়ে ধরলেন। রিমি, তুই বাঁচছিস মা? আমার পর মাঝে পড়ে তোমার মানুষ হারাইলে মানুষই খোঁজে মা, বুক দিয়া খোঁজে। কাছেই দাঁড়িয়েছিলেন আরোহী, তার চোখও ভিজে উঠেছিল। ম্যাডাম, আপনি ঠিক ছিলেন। ঠিক ছিল, ওদের বাঁচার ইচ্ছে। আমরা শুধু একটু দেরি করে পৌঁছেছি। 3 মাস পরে বিশেষ আদালতে ঘোষণা হলো রায়। বীরেশ্বর চৌধুরী, মাহির রহমান, তৌফিক মল্লিক সবাই দোষী। ভিডিও, অডিও, হিসাব খাতা, সাক্ষ্য সবকিছুই এবার সত্যের পাশে দাঁড়িয়েছে। আদালতের বাইরে আব্দুল করিম আরোহীর হাতে দিলেন একটি ছোট্ট লাল ফিতা। এইটা রিমির ছোটবেলার। ও কইছে আপনি রাখেন, আপনি নাকি ওরে নতুন জীবন দিছেন। আরোহী ফিতেটা হাতে নিয়ে চুপ করে থাকলেন। তার চোখে তখন জল চিকচিক করছিল। অন্ধকার একদিনে নামে না, তাই আলো একদিনে ফেরে না, কিন্তু কেউ যদি প্রথম প্রদীপটা জ্বালায়, পথ দেখা শুরু হয়। সন্ধ্যায় তিনি ডেস্কের ওপর লাল ফিতেটা রেখে জানালার বাইরে তাকিয়েছিলেন। পাহাড়ের ওপর কুয়াশা নেমে আসছিল। ঠিক তখনই ফোনে একটি বার্তা এলো। সীমান্তের কাছে আরেক জেলায় 3 মেয়ে নিখোঁজ। পুরনো নেটওয়ার্কের সঙ্গে মিল আছে। আরোহী বার্তাটা পড়ে ধীরে ফোনটা নামালেন। তার চোখে আবার সেই আগুন জ্বলে উঠল। কারণ মেঘদড়ির অন্ধকার শেষ হলেও অন্যায়ের বিরুদ্ধে তার যুদ্ধ এখনও শেষ হয়নি। অন্ধকার যত বড়ই হোক, একটা সত্যিকারের সাহসী হৃদয়ই যথেষ্ট তার ভেতরে ভোর জ্বালিয়ে দিতে।